ডাক্তার ভাই, ইউনূসের এই কথিত পলায়ন সম্পর্কে তো একটু পর্যালোচনা জানতেই চাই আপনার কাছে। সাথে মামুন ভাই প্রসঙ্গটা একটু তুলেছেন, এই যে চারজন উপদেষ্টা ইউনূসের পরিষদের, আপনার ফরিদা আক্তার, আসিফ নজরুল, সাখাওয়াত হোসেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন এবং সবশেষ এসে তৌহিদ হোসেন, এই যে সবাই শুধু বলে কিচেন ক্যাবিনেট ছিল, কিন্তু আমি ছিলাম না এই ক্যাবিনেট। তো এইটার মর্মার্থটা কি? সবাই ভাই আমি কিছু জানি না, সব করছে ওই কিচেন ক্যাবিনেট, আপনার কি মনে হয়? দেখো, আসলে মামুন ভাই যা বলেছে তারপরে আর কিছু বলার রাখে না। উনি ভদ্র ভাষায়, সুন্দর প্রাঞ্জল ভাষায় উনি বলেছেন। এদেশের মানুষের প্রচন্ড প্রত্যাশা ছিল, 3 দিন অপেক্ষা করে যাকে আমরা পেয়েছিলাম তার 2 বছরের ফলাফল রাতের আধারে পালিয়ে যেতে হলো। ফ্রান্সে উনি গেলেন, প্রকাশ্যে ক্ষতি ছিল কোথায়? উনি সাবেক উপদেষ্টা, তাহলে ওনাদের জাতি কি অবস্থায় জানা দরকার ছিল। ওনাকে রাষ্ট্রীয় গোপনীয়তার মাধ্যমে পালিয়ে যেতে হয়েছে। উনিও তো পালিয়ে গেলেন, শেখ হাসিনাও পালিয়ে গিয়েছিল, সেও তো পালিয়ে গেল। কাজে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই না। পাস্ট ইজ পাস্ট। এদেরকে নিয়ে মামুন ভাই বিচার চেয়েছে, আমরা বিচার চাই, কিন্তু বিচার করা বড় কঠিন। কারণ গণ আদালতে বিচার করলে সমস্যা, আবার বিচার আদালতে গেলে তো আপনি জানেন আমাদের বিচার ব্যবস্থাটা কোন জায়গায় আছে। আপনি নিজে বলেছেন যে কি ধরনের লোক দেখে অ্যাটর্নি জেনারেল বানানো হয়, কি ধরনের লোক দেখে প্রধান বিচারপতি বানানো হয়। তা মামুন ভাইতে তো ভালো কেউ জানে না। উনি হারে হারে টের পান, উনি প্রতিটা রন্ধে রন্ধে বুঝেন। উনি হাইকোর্টে একজন সচেতন সিনিয়র লয়ার, উনি জানেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিভাবে কাজ করে। আমি ঘুরে ফিরে আজকে সফলতার দিকে আসতে চাই। আজকে রাজনীতি, সরকার প্রধানদের রাজনীতি যেদিকে নতুন মোড় নিয়েছে, আজকে তারেক রহমান সাহেব যে উদাহরণটা সৃষ্টি করেছেন, এই উদাহরণটার উপর আমি আরো জোর দিতে চাই। এই উদাহরণটাকে আমি আরো গুরুত্ব দিয়ে সামনে আগায় নিতে চাই। আমরা আর পলায়নের রাজনীতি, ব্যক্তির রাজনীতি, ব্যক্তি স্বার্থের রাজনীতি, দলীয় রাজনীতি ঊর্ধ্বে উঠতে চাই। আমরা পারঙ্গম দেখাতে চাই। উই ওয়ান্ট টু সি দ্য পারফরমেন্স। আমরা যে কোনো সরকারের পারফরমেন্স দেখতে চাই, ভালো হোক খারাপ হোক, পারফরমেন্স চাই, অ্যাকশন চাই। আজকে তারেক রহমান সাহেব নিরাপত্তা ছাড়া ঢাকা শহরে পরিদর্শন করেছেন, নিজে দেখেছেন, এতে একটা উদাহরণ সৃষ্টি হয়েছে। উনি সৎ কাজ করতে চান, যারা সৎ কাজ করতে চায় তারা ওনার পাশে এসে দাঁড়াবেন, মামুন সাহেবদের মতো লোকেরা ওনাকে সহায়তা করবেন, এটাই প্রত্যাশা। দেখেন ওনার যে মন্ত্রী পরিষদ আছে, বিশাল মন্ত্রী তৈরি করেছেন, দেখেন তো এই কোন মন্ত্রী আজ পর্যন্ত, এই যে ঈদ গেল, 2টা ঈদ গেল, বিভিন্ন ক্রাইসিস গেল, হাম নিয়ে ক্রাইসিস গেল, তেল নিয়ে ক্রাইসিস গেল, একটা কাউকে কোনো মাইল ফলো করতে দেখেছেন? একজন মন্ত্রীকে তার অবস্থান পরিষ্কার করতে দেখতে পেরেছেন? একজন মন্ত্রীকে দেখতে পেয়েছেন যে উনি ইনিশিয়েটিভ নিয়েছেন টু সলভ দিস প্রবলেম? আক্তার ভাই একটুখানি পাশ থেকে ইন্টারজেকশন করি। আপনি আসলে একটা আমার মনের কথা বলেছেন। আচ্ছা, এদের মধ্যে একটা বড় অংশের মন্ত্রীরা তো দীর্ঘদিনের রাজনীতিতে অভিজ্ঞ, কোন স্বতঃস্ফূর্ত জনগণের জন্য উদ্যোগ নাই। বলুন। এক্স্যাক্টলি, আমি এই কথাটি বলতে চাচ্ছি যে উনার যেখানে মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, ওনার একটা প্ল্যান আছে, তাহলে প্ল্যানটা বাস্তবায়িত কে করবে? নিশ্চয় আমি না, নিশ্চয় পুনিয়া না, নিশ্চয় মামুন ভাই না। কি বলেন মামুন ভাই? উনি সেই টিমটা তো বানিয়েছেন ওই উনার প্ল্যানটাকে বাস্তবায়িত করার জন্য। আজকে একমাত্র দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী যিনি বলয় থেকে বেরিয়ে এসে দেখাচ্ছেন যে হ্যাঁ আমি জাতির জন্য কাজ করতে পারি। এরকম কোন উদাহরণ আমরা দেখলাম না কেন হামের বেলায়? এরকম কোন উদাহরণ দেখলাম না আমরা তেলের যখন ক্রাইসিস হইলো, যখন মানুষের হাজার হাজার মানুষ লাইন দিয়ে গেল, তখন কেন আমরা দেখলাম না একজন মন্ত্রী তার বলয় থেকে বেরিয়ে আসতে? আপনি যেটা বলছেন, একজন মন্ত্রীকে তো আমরা দেখলাম না যে ওনার ইনিশিয়েটিভ আছে, যারা ইনিশিয়েটিভ নিয়ে কাজ করার চেষ্টা, ব্যর্থ হতে পারে, ফেল করতে পারে, ফেল করা তো কোনো অন্যায় কিছু না ভাই। আমি চেষ্টা করে ব্যর্থ হইতে পারি, ব্যর্থ হওয়া তো অন্যায় না, চেষ্টা না করাটা অন্যায়। আজকে ওনার একজন মন্ত্রীকে দেখান যে এই মন্ত্রীগুলা এসে জনগণের পাশে দাঁড়িয়ে কথা বলছেন। আপনি দেখেন 4টা ভাই মারা গেল ওমানে, এক পরিবারের 4টি ছেলে, কত হৃদয় বিদারক।
আমার 3 জন পররাষ্ট্র উপদেষ্টা আছে, একজন উপদেষ্টা, একজন মন্ত্রী, আরেকজন প্রতিমন্ত্রী। তার উপরে আমার ওই বিদেশি মন্ত্রী আছে, মানে এমপ্লয়মেন্ট মিনিস্টার আছে, তারপর বিমান মন্ত্রী আছে। একজন মন্ত্রীকে ওমানে যেতে পারতেন না ভাই? ওই 4টা লাশের পাশে গিয়ে দাঁড়াতে পারতেন না? তাহলে তো বুঝতাম যে মন্ত্রীরা কনসার্ন, জাতির খবর রাখে। চিন্তা করতে পারে একটা পরিবার 4টি ছেলে, তাদের ছেলে একদিনে মারা গেল, তার প্রতি রাষ্ট্র পাশে দাঁড়ালো না। আপনি এই যে দেখেন, একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, প্রধানমন্ত্রী না যাওয়া পর্যন্ত ঠান্ডা হয় না, জিনিসটা আর উত্তেজিত হচ্ছিল। উনি তো গিয়া ঠান্ডা করেছেন, কিন্তু ওর স্বাস্থ্যমন্ত্রী, অন্য মন্ত্রীরা কি করলেন? তার মানে আমরা দেখতে পাচ্ছি ওনার মন্ত্রী পরিষদটা কার্যকর নয়। মামুন ভাই, অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, এই মন্ত্রী পরিষদকে দিয়ে উনি সামনে আগাইতে পারবেন না। সরি, জামাতের কিন্তু অবস্থান পরিষ্কার করেছে। জামাতের আমির সাহেব বলেছে, আপনারা পছন্দ করেন বা না করেন, আমি সেই দলে অংশগ্রহণ করেছি বলে বলছি না। গত সংসদে অধিবেশনে জামাত দেখিয়েছে, জামাত ওই আগেকার মতো বিরোধিতা করবে না, ভাঙচুর বিরোধিতা করবে না, প্রতিরোধের বিরোধিতা করবে না। তারা সরকার যদি অন্যায় করে সেটা প্রতিহত করার চেষ্টা করবে, কিন্তু সরকার ভালো কাজ করলে তার সহযোগিতা করবে। এটা তো জামাতের আমির পরিষ্কার বলেছেন, জামাত ইসলাম বলেছেন। এবং আমরা মনে করি এই সরকার যেমন আজকে যে কাজটা করেছেন, কেউ তো বলবে না খারাপ। আমি যেখানে সমালোচক, আমি তো সেখানে খারাপ বলছি না। বলেন, এটা ভালো কাজকে ভালো বলছি। কাজে আমি মনে করি ওনার যে আজকে যে মন্ত্রী পরিষদটা আছে, এটাকে নতুন করে রিসাফল করা দরকার, নতুন করে পুনর্গঠিত করা দরকার। জননেতা তারেক রহমান সাহেব অতীতে অনেকবার বলেছেন যে উনি আগামীতে যে মন্ত্রী পরিষদ করবেন, বিরোধী থাকা অবস্থায় বলছেন যে সবাইকে নিয়ে জাতীয় সরকার করবেন। ওনার কিন্তু একটা কমিটমেন্ট ছিল, আপনি যদি মনে রাখেন মামুন ভাই, উনি বলেছিলেন যে আগামীতে ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে জাতীয় সরকার করবেন। আপনি জাতীয় সরকারকে আওয়ামী লীগকে নিয়ে রাখেন না, আওয়ামী লীগকে বিরোধী দলে রাখেন, তারা রাজনীতি বাইরে থাকুক, নির্বাচন করেন নাই, কিন্তু যারা নির্বাচন অংশগ্রহণ করেছিল আপনি সেই দলগুলোকে নিয়ে নতুন সরকার গঠন করেন। আপনি ইসলামী ঐক্যজোট আছে, ইসলামিক আন্দোলন আছে, আপনার ওই হেফাজতে ইসলাম আছে, তারপরে যারা ওই যে খেলাফতে মজলিস আছে, তাদের প্রধান থেকে আপনারা মন্ত্রী নিয়ে আসেন, তার অভিজ্ঞ লোক। তারা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা দীক্ষায়, ধর্ম শিক্ষায়, মানুষের নৈতিক শিক্ষায় তারা কিন্তু অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখতেছে বাংলাদেশে। আপনার দরকার পড়লে টেকনোক্রেট মিনিস্টারের 10% কোটাকে বাড়ায় 15% করেন, 20% করেন। সেখানে আপনি অন্য দল থেকে নিয়ে আসেন, জামাত থেকে নিয়ে আসেন, জামাতে অনেক অভিজ্ঞ লোক আছে, 10-15 জন নিয়ে আসেন, এনসিপিতে নিয়ে আসেন, তার তরুণ ছেলেগুলো আছে। আপনি বিরোধী রাজনীতি বন্ধ করে ফেলতে পারবেন। আপনার মন্ত্রী পরিষদ অ্যাক্টিভ না, পারঙ্গম না, পারফরমেন্স করতে পারছে না। 3 মাস চলে গেল, দে কুড নট শো এনি পারফরমেন্স। এবং মামুন ভাই আমার কথার মধ্যে আটকে এসে বললো যে হ্যাঁ, আমি সরকারের কোনো ইতিবাচক পদক্ষেপ দেখি নাই। সরকার মানে তো মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী একাধার মন্ত্রী পরিষদ না। কাজে এখানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বলবো, অনেক ভালো লোক আছে, আমরা টেকনোক্রেট হোক, ছাড়াও হোক, আপনি একটা জাতীয় সরকার গঠন করে 5 বছর আপনি নিজের মতো করে যেভাবে আজকে বর্জ্য ব্যবস্থাপনা দেখার জন্য সারা ঢাকা শহরে ঘুরে বেড়েছেন, পরিদর্শন করেছেন, আপনি এরকম কারণ পারঙ্গম লোকদেরকে বসিয়ে দেন জায়গায় জায়গায়, যারা আপনার প্রত্যাশা পূরণ করতে পারবে, যারা আপনাকে সন্তোষজনক কাজ উপহার দিতে পারবে, যারা আপনার সরকারের সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে, যারা বিরোধী দলকে বিরোধিতা করার সুযোগ দিবে না, যারা সরকার শুধু নয় রাষ্ট্রকে পরিচালনা করবে, রাষ্ট্রকে জনগণের কল্যাণে নিয়ে যাবে, মানুষের ভালোর জন্য নিয়ে যাবে। আজকে তারেক রহমানের উদ্দেশ্য কি ছিল আছে জায়গা দেওয়া? এই বর্জ্য মানুষের স্বাস্থ্যহানি হবে, এই বর্জ্য পরিবেশ নষ্ট করবে, বর্জ্য ঢাকা শহরের নাগরিক একটা বলে অব্যবস্থাপনা তৈরি করবে, নাগরিকদের একটা জ্বালা যন্ত্রণা বাড়াবে। এইটা দূর করার জন্য উনি বেরিয়ে পড়েছেন। কিভাবে বেরিয়ে পড়েছেন? কোন নিরাপত্তা নিয়ে নয়, কিন্তু আর্মি পুলিশ গার্ড নিয়ে বেরোন নাই। তিনি সম্পূর্ণভাবে একা, 1-2টা গাড়ি হয়তো কিছু লোক নিয়েছেন, তাকে নিয়ে উনি বেরিয়েছেন এবং প্রায় 2 ঘন্টা মতো ঢাকা শহরে, 2-2.5 ঘন্টা মতো ঢাকা শহরে অলিগলি মতো গিয়েছেন। এটা হচ্ছে ইউনিক।
এবং এই যে উনি বললেন যে কালকে যে মাজার জিয়ারত করতে গেছিলেন, ওনার বাবা মার মাজার জিয়ারত করতে গেছিলেন, যে অনড়ম্বর ভাবে গিয়েছেন, উনারা দুজন স্বামী স্ত্রী দাঁড়িয়ে বাবা মা শ্রদ্ধা জানিয়েছেন। এই চিত্র তো আমরা আগে দেখি নাই। মামুন ভাই, আপনি সত্যি বলেছেন, সঠিক অবজারভেশন দিয়েছেন। ওই বাকি মন্ত্রীগুলো না গেলেও চলতো, ওই মন্ত্রীদের না গেলে আরো ভালো হইতো, তাহলে জিনিসটা আরো আমাদের কোনো কিছু বলাই থাকতো না। কারণ আপনার বাবা মার কবরে জিয়ারত করতে গেছে, আপনারা জানেন। বাকিগুলা কার বাবা? যে মুয়াজ্জেমের ওই শাহ মুয়াজ্জেম ছিল না, যে ওই এরশাদের মা মারা গেছে, সেই কাঁদে, সে জিজ্ঞেস করে আমার মা আমার কাছে, তুমি কাঁদো কেন? এখন ওনার মা কবর জিয়ারত করতে গেছে, বাবার কবরে তো যায় না মন্ত্রীগুলা। আক্তার ভাই, এরকম এরকম যুগে যুগে হয়। আপনি যেটা শাহ মুয়াজ্জেমের বললেন, বঙ্গবন্ধুর বাবা যখন মারা যায়, বঙ্গবন্ধুর বাবাকে দাফন করার পর সবাই উঠে গেছে, খন্দকার মুস্তাকার কবর থেকে ওঠে না, বঙ্গবন্ধু হাত ধরে তুলছে। কিন্তু বললাম যে আপনার বাবা মার কবর জিয়ারত করতে গেছে, রাষ্ট্রীয় প্রোগ্রাম না, কি মন্ত্রী দরকার ছিল কি? তার বাপ মার কবর জিয়ারত করতে যায়নি কেন? উচিত ছিল তাদের বাপ মা নাই? এই যে আপনি কথাটা পয়েন্ট আউট করলেন, ভেরি পার্টিনেন্ট, ভেরি, এই যে সিম্পলিসিটি, এটা মানুষ পছন্দ করে। তারেক রহমান সাহেব একা গেছেন, স্ত্রীকে নিয়ে গেছেন, জিয়ারত করেছেন, এটা মানুষকে সম্মান করে, মানুষ শ্রদ্ধা করে, মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করে। একইভাবে আপনি ভাইয়ের কবর জিয়ারত করতে গেছেন, একইভাবে আপনি আপনার শ্বশুরের কবর জিয়ারত করতে গেছেন, সেখানে পুলিশ মিলিটারি নিয়ে আপনি নুইসেন্স ক্রিয়েট করেন নাই। সরি, আমি ইউজিং দিস ওয়ার্ড, এটা এক ধরনের নুইসেন্স আপনি ক্রিয়েট করেন নাই। এটার জন্য আপনি সাধুবাদ পাইতে পারেন। এই যে রাস্তাটা আপনি দেখাচ্ছেন, অনেকে বলে এটাকে তারেক ডক্ট্রিন, আমি আই সাপোর্ট ইট, এটা তারেক ডক্ট্রিন হয়, তাহলে তারেক ডক্ট্রিনটা কি ভালো না? মামুন ভাই, লেটস ইউ স্টার্ট। আপনি স্টার্ট করেছেন, আমরা আপনাকে সমর্থন করবো, সহযোগিতা করবো। আমি জামাত ইসলামকে বলবো, আমার যতটুকু ক্ষমতা আছে বলবো, আপনি সরকারকে সমর্থন করেন, একটা জাতীয় সরকার গঠন করার জন্য সবাই এগিয়ে আসেন। এখানে ভালো লোককে ভালো জায়গায় দেন। হাইকোর্টে অনেক ভালো লোক আছে আপনার অ্যাটর্নি জেনারেল করার মতো, অনেক দক্ষ লোক আছে, অনেক অভিজ্ঞ লোক আছে। আমার মামুন সাহেবের মতো লোক দেখে আপনি ব্যবহার করেন, কাজে লাগান। আমি ব্যবহার শব্দটা ব্যবহার করলাম, মনে করেন না, তাদের কাজে লাগান। তারা কবে কাজ করবে? তারা নিজের ভিত্তি করবে না, দলের ভিত্তি করবে না, তারা জহুজুর করবে না, কিন্তু যেই কাজটা করার দরকার সেই কাজটা সঠিকভাবে করবে। এই আস্থা, বিশ্বাস আমার মামুন সাহেবের উপরে আছে। শুধু মামুন সাহেব একা না, মামুন সাহেবের মতো এরকম আরো অনেক সিনিয়র লয়ার আছেন, অনেক লয়ার আছেন যারা রাষ্ট্রের কাছে কাজ করার মতো অভিজ্ঞতা রাখে, পারঙ্গমতা রাখে। কাজে আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে, আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রী সাহেব দেখার সুযোগ হবে কিনা, দেখেন, আমি অনুরোধ করব, আপনি সকল কিছু দূর হয়ে যাবে। এই যে জুলাই সনদ বলেন, এগুলা বলেন, আন্দোলন বলেন, সংবিধান সংশোধন বলেন, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি একটা জাতীয় সরকার গঠন করেন, দায়িত্ব দেন মানুষকে। আপনি এভাবে ঘুরে বেড়ান, এইভাবে পরিদর্শন করে বেড়ান, আপনাকে ফাইল সাইন করার মধ্যে থাকার দরকার নাই। আমি তো সময় খালেদা জিয়াকে বলছিলাম, আপনাকে তো ফাইল সাইন করার মধ্যে বসায় দেয়, তখন আপনাকে বন্দি করে ফেলায়। আপনাকে ফাইলের মধ্যে ঢুকায় রাখলে সবচেয়ে বেশি লাভ হয় মন্ত্রীদের, সেক্রেটারিদের, কারণ তিনি তো বের হতে পারেন, ফাইলের মধ্যে পড়ে থাকেন। আর ফাইলে দস্তখত করা মানে হলো আপনি তাদের অন্যায় কাজকে সমর্থন করে দেবেন। আপনি সকল মন্ত্রীকে দায়িত্ব বাইরে দেন, তারা মন্ত্রী চালাবে। ফাইল প্রধানমন্ত্রী সচিবালয় আসা দরকার নাই। এই প্রধানমন্ত্রী সচিবালয় হামলাগুলার মাতবরি করার জন্য আপনি সব ফাইল প্রধানমন্ত্রী সচিবালয় নিয়ে আসেন। পার্লামেন্টের সিস্টেম অফ গভর্নমেন্টে প্রধানমন্ত্রী সচিবালয় বলে কোনো জিনিস নাই, এটা বেআইনি অফিস, এটা চলে আসতে হলে আগের থেকে। আপনি সকল মন্ত্রীদেরকে দায়িত্ব দেন, মন্ত্রীরা সে দায়িত্ব পালন করতে সক্ষম না হলে আপনি ব্যবস্থা নেন, এইভাবে যে মন্ত্রী ঢুকে পড়েন। কিন্তু প্রধানমন্ত্রী অফিসে ফাইল নিয়ে আসলে কি হবে? আপনাকে ফাইলের মধ্যে বন্দি করে রাখা হবে। তখন যে আপনি যে চিফ সেক্রেটারি, মিস সেক্রেটারি, মুখ্য সচিব, কক্ষ সচিব, এইগুলা ইম্পর্টেন্স পাওয়া যায়, এগুলা অনেক বড় হয়ে যায়। এগুলো একটা কি বলে, একটা মাফিয়া চক্র তৈরি করে। কাজে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো আমি, আপনি মন্ত্রীদেরকে অ্যাক্সেস করান, আপনাদের মন্ত্রীদেরকে আপনি কাজে লাগান, মন্ত্রীদেরকে দায়িত্ব দেন। তারা যদি কাজ করতে না পারে সেখানে যান। ভাই দেখেন, আপনি যে শিশু মারা যাচ্ছে
সেই ব্যাপারে প্রধানমন্ত্রীকে বলছেন, প্রধানমন্ত্রী ব্যবস্থা নিচ্ছে, এটা নিয়ে আমরা সাপোর্ট করার কিছু না। এখন উনি স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে গেলেন না, হাসপাতালে ত্বরিত চিকিৎসার ব্যবস্থা নিয়েছেন। আপনি ভালো কাজটাকে ভালো বলেন, পরবর্তী অনুরোধ করেন যে ঠিক আছে কাজগুলো করা দরকার। কিন্তু আপনি এখানে বলছেন শ্বশুরবাড়ি যাচ্ছেন, তো শ্বশুরবাড়ি যাওয়া কি অন্যায়, অপরাধ? প্রশ্নটা হয়েছে এখন যে কথাটা আমরা বলছি যে মন্ত্রীরা কাজ করতেছে না, এখন মন্ত্রীদেরকে যদি আজকে বাদ দেন আপনারা চিল্লাই করে উঠবেন। আমরা তো এই সমস্যার সমাধানের জন্য বলছি যে মন্ত্রীরা কাজ করতে পারতেছে না, কাজ করার ক্ষমতা রাখেন, পারতেছে না এক জিনিস, আর কার্য ক্ষমতা নাই। এই যে ভাই বলে অভিজ্ঞতা ছিল, এই 3 মাসে কোনো মন্ত্রী প্রমাণ করতে পারে নাই তারা তাদের মন্ত্রীর দায়িত্ব বুঝে এবং তারা মন্ত্রণালয় চালানোর মতো সক্ষমতা রাখে। এটা কোনো মন্ত্রী প্রমাণ করতে পারে নাই। শিক্ষামন্ত্রী পারে নাই, অর্থমন্ত্রী পারে নাই, আপনার স্বাস্থ্যমন্ত্রী পারে নাই, স্বরাষ্ট্রমন্ত্রী পারে নাই। সে তার মন্ত্রণালয়, সে অন্য মন্ত্রণালয়ে কথা বলে, পারে নাই। কাজেই যোগাযোগ মন্ত্রী পারে নাই, সড়ক পরিবহন মন্ত্রী পারে নাই। কাজেই এখানে আমি মনে করি সেটা হচ্ছে যে এই মুহূর্তে তারেক রহমান সাহেবের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, পূর্ণ বিশ্বাস আছে, এবং উনি আজকে এই পরিদর্শনের মাধ্যমে প্রমাণ করলেন যে উনি উনার প্ল্যান বাস্তবায়িত করতে পারলে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। ফলে আমি চাই উনি টিম পরিবর্তন করুক, উনি টিমটাকে জাতীয় পর্যায়ে নিয়ে যাক, জাতীয় টিম করুক, সকল রাজনৈতিক দল থেকে লোক নিয়ে 50-60 জনের একটা মন্ত্রী পরিষদ করুক, সেখান থেকে অন্তপক্ষে 40% বিরোধী দলের লোক নেওয়া হোক, সকল ইসলামী রাজনৈতিক দলগুলো থেকে একজনের জন্য হোক। দেখবেন রাষ্ট্রটা, এটা দেখেন আমাদের 95% মানুষ মুসলমান, এখানে আমাদের মুসলমান কায়দা কানুন, ইসলামিক কালচার, ইসলামের সংস্কৃতি কাজ হবে। আমার মনে মামুন ভাই একমত হবেন যে আমাদের কৃষ্টি কালচার কি হবে, বেসড অন ইসলাম। আমার চিন্তা চেতনা ভাবনা ইসলাম ভিত্তিক হবে। এখানে যারা ইসলামের দার্শনিক, ইসলামের চিন্তাবিদ, যারা ইসলামিক সমাজ চালাচ্ছে, আজকে দেখেন প্রতিটি গ্রাম সমাজ কারা চালাচ্ছে? আমার মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট চালাচ্ছে, মসজিদের ইমাম চালাচ্ছে। আমার সমাজ কাদের দ্বারা আজকে নিয়ন্ত্রিত? আজকে আমরা বাইতুল মুকাররমের কাছে সবাই দৌড়ে যায় নামাজ পড়ার জন্য, আমাদের মসজিদের ইমাম সাহেবদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, অথচ তাদের কোন রকম রাষ্ট্রীয় কাজে তাদেরকে আমরা ব্যবহার করি না। এই পরিবর্তন আনতে হবে। এডুকেটেড, তারা অনেক বেশি জানে। আজকে মাদ্রাসার ছেলেরা ঢাকা ইউনিভার্সিটিতে ডমিনেট করতেছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছেলেরা 70% ডমিনেট করে, রাজশাহী ইউনিভার্সিটি 70%, 80% ডমিনেট করে এই মাদ্রাসার ছেলেমেয়েরা। আপনি খুলনা ইউনিভার্সিটির কুয়েটের দেখেন, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, মাদ্রাসা থেকে আসছে। আজকে জেনারেল এডুকেশন আর মাদ্রাসা এডুকেশন 50-50 হয়ে গেছে। যতটা ছেলে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হায়ার স্টাডিজ করতেছে, পিএইচডি করতেছে, তারা 50-50 হলো ইসলামিক ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা। আপনার ডাক্তার দেখেন ইসলামিক ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা, আপনি তাদের তো এই মাথার হিসাব দেখে বুঝতে পারবেন যে তারা ইসলামের দিকে না, ইসলামের দিকে না। আজকে মামুন ভাই আপনি উকিল দেখেন তো, আপনার নতুন উকিল ছাড়াও আপনি দেখেন তো আজকে কতজন ব্যারিস্টার, মহিলা এবং পুরুষ, আপনি ইসলামী ভাবাপন্ন। আপনি দেখেন তো প্রতিটা অফিসে যান, এখন ওয়াক্তের নামাজ অফিসে পড়তে, আপনি বলছেন আজ থেকে 20 বছর আগে আমরা কোনদিন অফিসে নামাজ পড়ে দেখছি? বলেন। আপনি তো এই যে ঢাকা সুপ্রিম কোর্টে পারে আজকে 40 বছর আছেন, কয়টা উকিলকে নামাজ পড়ছে? আর এখন দেখেন তো কি পরিমাণ নামাজ পড়তে যায়। এই যে মানুষের পরিবর্তন হয়েছে, যে বিবর্তনটা হয়েছে, এটাকে অস্বীকার করবেন কি করে? এখানে ইসলামিক চিন্তাবিদরা এখন আরো বেশি ওয়াইডার হয়েছে, বেশি উন্নত হয়েছে। আগে রবীন্দ্রনাথের কবিতা পড়ে অনেকে সাহিত্যিক হইতেন, মডার্নাইজ হইতেন, ইন্টেলেকচুয়াল হইতেন, কিন্তু আজকে কোরআনকে কোরআনী অর্থ সহ ডিসাইড করে আজকে দেখেন গান বাজনা হয় কোরআন শরীফের আয়াতের উপরে, ছেলেরা গান গায় কোরআন শরীফের আয়াতের উপরে, ডাক দিয়েছে আজাদের আয়াতে গান গায়, এগুলো পপুলার হচ্ছে। এই যে পরিবর্তনটা হয়েছে, আমি এই জন্য বলবো আজকের এই সুযোগটা নিয়ে তারেক রহমান সাহেব যে পরিদর্শনটা করেছেন, আমি একই কথা বারবার বলার জন্য সরি, কিন্তু এইটাকে উদাহরণ হিসেবে ধরে, এটা একটা মাইলস্টোন হিসেবে ধরে, এটা একটা শুরু হিসেবে ধরে আমি মনে করি
সরকারের মধ্যে একটা পরিবর্তন হওয়া দরকার। সরকারটাকে পূর্ণ পরিবর্তন করে আপনি 60-40 গভর্নমেন্ট বানান, 40% দিয়ে দেন অপোজিশন, যারা এক্সপার্ট, এক্সপেরিয়েন্সড, যাদের এডুকেশন আছে, ডেডিকেশন আছে, যাদের কনভিকশন আছে, যারা চিন্তা করতে পারে দেশ নিয়ে, জাতি নিয়ে, মানুষ নিয়ে, সমাজ নিয়ে, যারা চিন্তা করতে পারে, এই ধরনের লোকদেরকে মন্ত্রী পরিষদে নিয়ে আসেন। সে কোন দল করে জানার দরকার নাই। আমি আওয়ামী লীগকে বাদ দিতে বলছি, অন্যকে বাদ দেন, আওয়ামী লীগকে আইনের দরকার নেই, তারা বিরোধী দলে চিরাচিরি করুক গিয়া। কিন্তু আপনার লাইক মাইন্ডে যাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন, যারা আপনার সঙ্গে আন্দোলনে ছিল, এনসিপি কে সাথে নিয়ে আসেন, তাদেরকে 2-3টা মন্ত্রণালয় দেন। গত তারিখে এনসিপি মন্ত্রীদেরকে নষ্ট করেছে ডক্টর ইউনূস, ইচ্ছাকৃত ডেলিভারিটি নষ্ট করেছে। আমার মনে হয় মামুন ভাই একমত হবেন, এই যে বিভিন্ন ওনার উপদেষ্টাদের সম্বন্ধে যে বদনাম করা হচ্ছে, এনসিপির সাথে বদনাম করা করছে, এটা তো আমাদের এই আসিফ নজরুল, রেজওয়ানা, তারপরে যে ডক্টর ইউনূস অত্যন্ত পরিকল্পিত মেটিকুলাসলি এই ছেলেদেরকে নষ্ট করেছে, এই বিপ্লবটাকে ধ্বংস করেছে, বিপ্লবের মধ্যে বিট্রে করেছে, বিশ্বাসঘাতকতা করেছে ডক্টর ইউনূস, বিশ্বাসঘাতকতা করেছে আসিফ নজরুল। তাদের তো এই বিপ্লবের প্রতি বিশ্বাসঘাতকতা করার জন্য তাদের বিচার আগামী দিনে এই দেশের মানুষ করবেই, আমি আপনি করি বা না করি। কাজে আসেন, আমাদের কিছু করার সুযোগ নাই, মামুন ভাই এখন করার সুযোগ নাই, কিন্তু আমরা যেটা পারি সেটা হচ্ছে সৎ উপদেশ দিতে, আমরা ভালো কাজ করতে অনুপ্রাণিত করতে পারি, আমরা আপনাদেরকে সৎ কাজ করতে অনুপ্রাণিত করতে পারি, আমরা খারাপ কাজ করতে বাধা দিতে পারি। এবং মামুন ভাইও বিশ্বাস করেন, মামুন ভাই সৎ কাজ করতে, মানুষকে বলতে উনি কোনো দ্বিধাবোধ করেন না। আর পুরিয়া, তোমার প্রোগ্রামগুলো তো অনেকটাই বৈপ্লবিক, তুমি নতুন পরিবর্তনের চেষ্টা করো। এই যে আজকে তুমি অনুষ্ঠানটা করলা, প্রধানমন্ত্রী ব্যতিক্রম পলায়ন, আমার মনে হয় আরো অন্যান্য টক শো গুলো শুরু করার আগে তুমি শুরু করে দিচ্ছ। কি বলেন মামুন ভাই? হ্যাঁ, আমার মনে হয় হি ইজ পায়োনিয়ার। ওই যে বিষয়টা নিয়ে কথা বলেছেন, আমার মনে হয় এখনো ওই অন্যরা এখনো টের পায় নাই, কিন্তু আমি শিওর আজকে সারা রাত্রি এই কথাই হবে। এটা আপনাকেও ধন্যবাদ। আজকে সারা টেলিভিশনে আপনিও উৎসাহিত করছেন, এই জন্য আপনাকেও ধন্যবাদ জানাই এটার জন্য। এটা ক্রেডিট আজকে কিন্তু সারা রাত্রে টেলিভিশন কিন্তু এটা নিয়ে হবে মামুন ভাই। ইউ হ্যাভ স্টার্টেড ইট, এবং আমাদের সুযোগ দিয়েছে পুরিয়া, এবং এই সাবজেক্ট গুলো খুবই পার্টিনেন্ট, খুবই সময় উপযোগী, এবং সবাই কথা বলবেন। আমরা একটি সুন্দর সরকার, পারঙ্গম সরকার, পারফর্মিং গভর্নমেন্ট চাই। তারেক রহমান সাহেব প্রমাণ করেছেন আজকে উনি করতে পারবেন। আমাদের বিশ্বাস আসছে হি হ্যাড এ প্ল্যান, আমি হ্যাডে বলবো না, হি হ্যাজ প্ল্যান, এবং ওনার সেই প্ল্যান বাস্তবায়িত করার জন্য ওনার একটি কর্মা টিম দরকার। এই টিমটা উনি যত তাড়াতাড়ি তৈরি করতে পারবেন, তত তাড়াতাড়ি ওনার সফলতা আসবে। মামুন ভাই ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, আমরা ইন্টারাপ্ট করেন নাই, অনেকক্ষণ কথা বলতে দিয়েছেন, আই এম গ্রেটফুল। ধন্যবাদ পুনিয়া, আসসালামু আলাইকুম। আমি শেষ করব, আরেকটা প্রসঙ্গ আমার রয়ে গেছে আজকে, আমি মামুন ভাইয়ের কাছে যেতে চাই এই প্রসঙ্গটা নিয়ে। মামুন ভাই, ধরেন রাজনীতির মাঠে আওয়ামী লীগ তো বলতে গেলে নাই, তাদের অফিস নাই, কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো তাদের সুযোগ নাই নিশ্চিত, কিন্তু যারা আওয়ামী লীগকে একেবারেই চায় না, যেমন বিএনপির অত একটা মাথা ব্যথা দেখি না, ইভেন জামাত ইদানিং আর আওয়ামী লীগ নিয়ে কথাবার্তা অত একটা বলে না, কিন্তু এই যে আসিফ নজরুল, মাহফুজ আলম, এই ফরহাদ মজহার, এই গ্রুপটা দেখি যে আওয়ামী লীগ নাই, কোথাও কিছু করছে না, তো তাদের মনে হয় ঘুম হারাম আওয়ামী লীগ নেই। যে চট করে শেখ হাসিনা ফিরবে কি ফিরবে না, আসিফ নজরুল একটা ওই ইয়ে দিয়ে কুইজ দিয়ে দিল, কুইজ দিয়ে ধরা খাইল। মাহফুজ আলম বলতেছে আওয়ামী লীগ আছে, এটা আবার পাল্টা আসিফ নজরুল বলতেছে হ্যাঁ আওয়ামী লীগ ভালোভাবেই আছে, তাদের ক্ষোভ নিয়ে আছে। মানে এটার কারণটা কি? এটা কি তারা কোনো আতঙ্কে ভুগছে? মানে আমি সবসময় বলি যে আওয়ামী লীগ ফিরে আসলে বিএনপি জামাতের এখন খুব একটা কিছু আসে যায় না, কারণ এরা সংগঠিত রাজনৈতিক শক্তি, আওয়ামী লীগের ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু এই অংশটা কি আতঙ্কিত? এরা কি চুপসে যাচ্ছে, ভয় পাচ্ছে? আর নইলে তারা নিজেরা থেকে কেন আওয়ামী লীগ করে? যা মাওনা। জি ধন্যবাদ। প্রথম হচ্ছে যে আমাদের বীর মুক্তিযোদ্ধা আমাদের আক্তার ভাই যেগুলো বলেছেন, তার অনেকগুলোর সঙ্গে আমার রাজনৈতিক দ্বিমত আছে, কিন্তু তার বক্তব্যকে ফিরিয়ে দেওয়ার বা
পাল্টা যুক্তি দেওয়ারও দরকার হয়তো আছে, কিন্তু আজকের দিনে সেটি প্রয়োজন নেই। উনি ওনার রাজনৈতিক বিশ্বাস থেকে বলেছেন। যেরকম আমি মনে করি যে আমাদের বাংলাদেশে মানুষ আগাগোড়াই ধর্মপ্রিয়, এবং এখানে আমি ছোট আক্তার ভাই আমাকে আরো বেশি সিনিয়র বানিয়ে দিয়েছে। 41 বছর না, আমি হাইকোর্টে প্র্যাকটিস করছি 28 বছর। তো তখনও মসজিদ ছিল, তখনও নামাজ বারান্দা পর্যন্ত পার হতো, এখনো হচ্ছে। যার যার, আমি সেই নীতিতে, শর্টকাটে বললে আমি সেই নীতিতে বিশ্বাস করি যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এখানে যেরকম পবিত্র কোরআন শরীফ যারা পড়বেন, যে পড়ছেন, পড়া দরকার, আবার অন্যান্য ধর্মগ্রন্থ পড়বে। আর আমাদের আইন পেশায় তো সব ধরনের ধর্মগ্রন্থই পড়তে হয় লকে এনরিচ করার জন্য। তো নির্মলেন্দু কবিতা বা শামসুর রহমানের কবিতা যেরকম এখনো প্রাসঙ্গিক, আগেও ছিল। ইসলাম ধর্ম যারা পালন করেন তারাও ছিল, অন্য ধর্ম যারা পালন করেন তারাও ছিল। কিংবা বর্তমান যে প্রধানমন্ত্রী, প্রশংসা আমরা সবাই করছি, উনি কিন্তু ঢাকায় নেমে বলেছিল যে যে ধর্ম মানে বা যে ধর্ম মানে না, অন্য কিছু বিশ্বাস করে, তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের বা রাষ্ট্রের। আমি একটা উদার গণতান্ত্রিকে বিশ্বাস করি। আমি যেরকম সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিকের মতো সর্বহারার একনায়কতন্ত্র বলে যাই কিছু হোক না কেন এখানে কমিউনিস্ট হতে হবে, কিংবা ইরানের মতো যে ইসলামিক হতে হবে, বাংলাদেশের মাটি এই দুই ধারণা কি পছন্দ করেন। যে কারণে দুটি পক্ষের রাজনৈতিক দলগুলো অতীতে বহু চেষ্টা করেও তারা কখনোই মূলধারা হতে পারেনি, বাংলাদেশের ব্যাপক মানুষের সমর্থন নিতে পারেনি, হয়তো সংগঠিত হয়েছে। বাংলাদেশের মানুষের ব্যাপক সমর্থন দুটি রাজনৈতিক দলকে নিয়ে, একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি, আর একটি বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ এই দুটি দলই মানুক আর না মানুক, তারা একটা মধ্যপন্থা অবলম্বন করে, ডানপন্থী, বামপন্থী, উদার, ধর্ম পালনকারী সহ একটা প্ল্যাটফর্ম বা মঞ্চের। আমি পুনিয়া ভাই সবসময় যে মতটার বিরুদ্ধে, সেটা হচ্ছে আওয়ামী লীগ দেশে নাই বা আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে, এই শব্দগুলি আপত্তিকর। আওয়ামী লীগ বাংলাদেশের 30 থেকে 35% জনগোষ্ঠীর সমর্থন প্রাপ্ত দল। তাদের কার্যক্রম নিষিদ্ধ রেখেছে ইউনূস সাহেব অর্ডিন্যান্স করে, যেটি সঠিক হয়নি, অত্যন্ত অগণতান্ত্রিক কাজ হয়েছে। আবার বিএনপি ও ইউনূস সাহেবের অনেক আইন, অনেক অর্ডিন্যান্স বাতিল করলেও এই অর্ডিন্যান্সটি কেন আইনে পরিণত করলো আমার কাছে বোধগম্য না। আমার কাছে মনে হচ্ছে বিএনপি এখানে ইউনূস সাহেবকে অনুসরণ করে বিএনপি ভবিষ্যতে বিপদের মধ্যে পড়বে। কারণ অতীতে অনেকেই সফটলি, হার্ডলি চেষ্টা করেছে। ধরেন 2001-এর 1 অক্টোবর নির্বাচনের পরে প্রচুর আওয়ামী লীগের উপর দমন পীড়ন হয়েছে। ঢাকায় অনেক ঢাকায় অনেক কি বলবো ত্রাণ কেন্দ্র হয়েছিল। আমি নিজেও তরুণ আইনজীবী হিসেবে সেখানে গিয়েছি। যারা বরিশালের আগলঝরা, বরিশাল, খুলনা, যশোর আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মীরা, বিশেষত হিন্দু ভাই বোনেরা থাকতে পারেনি বিএনপির অত্যাচারে। আমরা নিশ্চয়ই ভুলিনি সিরাজগঞ্জে সেই কিশোরী আওয়ামী লীগের নেতার মেয়ে যে রেপ হয়েছিল বিএনপি নেতা কর্মীদের। তো সেখান থেকে তো 2004-এ যে গ্রেনেড হামলা, একটা প্রধান বিরোধী দলকে, পুরো দলকে নেতৃত্ব শূন্য করা, এবং একদিনের ঘটনায় আইভি রহমান সহ 25 জনের মৃত্যু এবং 5,000-এর অধিক লোক আহত। এবং আমি ওই দিন, আমি এবং আমার আরেক আইনজীবী বন্ধু, মানবতার খাতিরে, আক্তার ভাইয়ের মনে আছে নিশ্চয়ই, আমরা 21 আগস্ট 2004-এ এমন কোন ঢাকার হসপিটাল, ক্লিনিক, এমনকি পাড়ার ফার্মেসির চেয়ারের উপরে বেড নাই যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের রক্ত ভিজে যায়নি। এই নির্মম ঘটনাও আমরা দেখেছি। তারপরও আওয়ামী লীগ পরে আসার পর বিএনপির উপর যে অত্যাচার, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বিরুদ্ধে 250টা মামলা, দেশ নেত্রী বেগম জিয়া, আপসী নেত্রী, তার বিরুদ্ধে মিথ্যা মামলা, সাজা দেওয়া, সেই সাজা হাইকোর্টে বৃদ্ধি করা, বেগম জিয়া ধীরে ধীরে মৃত্যু মুখে ধাবিত হলো। আমি সবসময় বলি, এই জন্য সব দলের লোকরাই আমার উপর রাগ হয়, আমি তাতে কেয়ার করি না, যে বাংলাদেশের বিচার বিভাগের সবচেয়ে বড় লজ্জা উচ্চ আদালত আপিল বিভাগে বেগম জিয়াকে বেল দেয়নি। যে মহিলা জীবনে কোনোদিন বাংলাদেশ ছেড়ে কোথাও যাননি,
যাকে যাওয়ানোর জন্য 111 আর্মিরা গিয়ে রিকোয়েস্ট করেছে, সৌদি আরব থেকে বিশেষ বিমান এসেছে, উনি বলেছেন যেখানে যেখানে যাওয়ার যাক, আমি এখানেই পারবো। সেই মহিলা অসুস্থ হবে, সেই নেত্রী বেল পাবে না, 80 বছরের কাছাকাছি বয়স, মানে যখন জামিন চাওয়া হয়েছিল। তো সেই বিচার বিভাগকে আমরা চেয়েছিলাম মানুষের বিচার বিভাগ করতে, সেইটা আসিফ নজরুল, সৈয়দ রিফাত আহমেদরা করেননি, বরং আরো নির্মম বিচার বিভাগে পরিণত করে